প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজের প্রতিদিনের আয়োজন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। প্রকৃতিতে এখন প্রচণ্ড তাপ ও প্রবাহ বইছে, এটা মানে কাউকে বলার দরকার নাই, সবাই একদম চামড়ায় এসে বিচ্ছে যে গরম। ঢাকায় আজকে টেম্পারেচার 40 ছাড়িয়েছে এবং চুয়াডাঙ্গায় 43 ছাড়িয়েছে, মোটামুটি এবছরের রেকর্ড হয়েছে। কিন্তু প্রকৃতিতে যতটা উত্তাপ, রাজনীতিতে ততটা নেই। অনেকদিন ধরেই 7ই জানুয়ারি নির্বাচনের পর আরেকটু পিছনে গেলে মূলত আসলে 28শে অক্টোবরের পর থেকেই রাজনীতি একটু নিরুত্তাপ। তো সেই রাজনীতিতে সামান্য একটু উত্তাপ আনতে পেরেছে হয়তো একটু আলোচনা অন্তত, যে উপজেলা নির্বাচন, দেশ জুড়ে যে উপজেলা নির্বাচন চলছে, 4 ধাপে উপজেলা নির্বাচন হবে। প্রথম দফার ভোট গ্রহণ হবে আগামী 8ই মে, ধাপে ধাপে। কিন্তু এই নির্বাচনকে ঘিরে যেমন বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, আওয়ামী লীগ একাই অংশ নিচ্ছে এবং আওয়ামী লীগ মোটামুটি উন্মুক্ত করে দেওয়ার কারণে অনেক বেশি অংশগ্রহণ যাতে হয় সেই চেষ্টাটা করছে। কিন্তু দুই দলের ঘরেই একটু ঝামেলা বাঁধিয়েছে এই নির্বাচনটি, কারণ বিএনপি নির্বাচন করছে না কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে না, এবং সেই কারণে বিএনপি এর মধ্যে 73 জনকে কারণ বহিষ্কার করেছে। আর আওয়ামী লীগের সমস্যাটা আরেকটু জটিল। আওয়ামী লীগের সমস্যা হলো যে তারা যেহেতু সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে নির্বাচনের মাঠ, 7ই জানুয়ারি যেমনটি হয়েছিল, যে যেহেতু বিএনপি নেই, ফলে একটা প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি করার চেষ্টা, তা করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে। এখন দেখা যাচ্ছে যে মন্ত্রী এমপিদের সাথে মাঠের তৃণমূলের নেতৃত্বের একটা দূরত্ব তৈরি হচ্ছে। মন্ত্রী এমপিরা পুরো নির্বাচনী এলাকা নিজেদের দখলে রাখার জন্য তাদের বিশ্বস্ত লোকও আসলে বিশ্বাস করে না, একদম আত্মীয় স্বজন, ছেলে, ভাতিজা, বউ, ভাগিনা, শ্যালক, এইরকম করে একদম নিজেদের পরিবারে রাখতে চায়। সেটা করতে গিয়েই ঝামেলাটা বেঁধেছে। এবং আমরা জানি যে নাটোরে একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে অপহরণ করার পর সেটা নিয়ে আলোচনা, যে আওয়ামী লীগ থেকে সিদ্ধান্ত হয়েছিল যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা নির্বাচন করতে পারবে না। কিন্তু দলের এই সিদ্ধান্ত দুই একজন ছাড়া তেমন কেউ মানেননি, যারা করছিলেন তারা সবাই, এবং দলের বড় বড় নেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বারের ছেলে নির্বাচন করছেন। তো ফলে বিএনপি আওয়ামী লীগ দুই দলই দেখা যাচ্ছে যে তৃণমূলের উপর দলের পূর্ণ নিয়ন্ত্রণ, যেটা আশা করা হয় একটা নিয়মতান্ত্রিক সংগঠন, একটা সাংগঠনিক শৃঙ্খলা থাকবে, সেটা এক ধরনের একটু বিচ্যুতি দেখা যাচ্ছে, বা আর একটু কঠিন করে বললে অনেক জায়গায় ভেঙেই পড়েছে। বিএনপির সিদ্ধান্ত কেউ মানছে না, আওয়ামী লীগের সিদ্ধান্ত কেউ মানছে না। এইসব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের স্টুডিওতে দুজন অতিথি আছেন শাহাদাব আকবর চৌধুরী এমপি, জনপ্রশাসন সম্পর্কিত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, এবং আছেন সাবেক সাংসদ, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মোল্লা রনি। গোলাম মোল্লা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি নিজে রাজনীতিবিদ এবং রাজনীতি খুব ভালো করে অনুসরণও করেন, ফলো করেন, অন্য অনেকের মতো না, খুব মনোযোগ দিয়ে করেন। আপনার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের তৎপরতায় বোঝা যায়। আমি শুরুতে যেটা বললাম যে বিএনপি আওয়ামী লীগ দুই দলেই মনে হচ্ছে যে মাঠ পর্যায়ের উপর দলের কেন্দ্রের নিয়ন্ত্রণটা একটু শিথিল হয়ে গেছে। ব্যাপারটা কি এমনই? না, এমনই না। আপনি যা আশঙ্কা করছেন তার চেয়ে অনেক অনেক বেশি। আর বিএনপির যে সাংগঠনিক দুর্বলতা, এটা সঙ্গত কারণেই, বাস্তবতার যে নিরিখে যদি আপনি বিশ্লেষণ করেন, এখানে দুর্বলতা না থাকাটাই অস্বাভাবিক। একটা দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে, এত মামলা মোকদ্দমা, জুলুম নির্যাতন থেকে শুরু করে নানা রকম যে ঝক্কি ঝামেলা, সেখানে নিয়ন্ত্রণ থাকে না ক্ষমতায় না থাকলে। তো সেই কারণে বিএনপির যে দুর্বলতা রয়েছে, কিন্তু এখানে বিএনপির জন্য একটা সুসংবাদ হলো যে আপনি ধরুন যে নির্বাচনে এ যাবৎকালে প্রার্থী হয়েছে যারা, তার মধ্যে 73 জন বা 70 জনের মতো লোককে বহিষ্কারের একটা নোটিশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। তা আপনি যদি দেখেন প্রায় 3,500 প্রার্থী, তো 3,500 প্রার্থীর মধ্যে বিএনপির পক্ষ থেকে মাত্র 70 জন লোক প্রার্থী হয়েছে। তো সেই দিক থেকে বিদ্রোহী বলেন বা লোভী লোক বলেন বা দলের নির্দেশ অমান্য করে এই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়েছে, এদের সংখ্যা 3,500 থেকে 4,500-এর মধ্যে, প্রার্থীর মধ্যে মাত্র 70 জন। তো সেই তুলনায় এটা একটা অস্বস্তির বিষয় না বিএনপির জন্য, এই 70 জন লোক। আর যারা এখানে গিয়েছে বা যাদেরকে বহিষ্কার করা হয়েছে, তৃণমূলে স্থানীয় রাজনীতিতে তারা এখনও পর্যন্ত এরকম গুরুত্বপূর্ণ কেউ বা গুরুত্বপূর্ণ কোনো নেতার আত্মীয় বা গুরুত্বপূর্ণ কোনো নেতার কর্মী এরকম এখনও পাওয়া যায়নি, অনুল্লেখ্য। ফলে এই নির্বাচনে বিএনপি যে সকল লোক গিয়েছে তাদেরকে বহিষ্কার করা হলো বা না হলো, গেল বা না গেল, এটা নিয়ে বিএনপি রাজনীতিতে আসলে কোনো সমস্যা আসবে না। কিন্তু সমস্যাটা আসবে
আওয়ামী লীগের রাজনীতিতে, এবং সেটি আলটিমেটলি শুরু হয়ে গিয়েছে এবং এতটা মানে নিয়ন্ত্রণহীন অবস্থায় চলছে, যেটা আওয়ামী লীগের আমি বলতে গেলে দুর্ভাগ্য। এর কারণ হলো আওয়ামী লীগ সবসময় একজন ভালো সাধারণ সম্পাদক পেয়েছেন, যারা জীবন মরণ একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দলের জন্য একেবারে ডেডিকেশন ছিলেন। যেমন জলিল ভাইয়ের কথাই ধরেন, তিনি অসুস্থ ছিলেন, আপাদমস্তক অসুস্থ ছিলেন, কিন্তু নেত্রীর কথা মতো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পাগলের মতো তিনি শুধু ছুটে বেরিয়েছেন। সৈয়দ আশরাফ সাহেব অত ছুটে বেড়াননি, কিন্তু দেখা গেল যে একজন ভালো মানুষ হিসেবে, সৎ মানুষ হিসেবে, সজ্জন হিসেবে ঠিক আওয়ামী লীগের যে আদর্শ, যে রাজনীতি করে, সেই রাজনীতির সঙ্গে, যে নীতিকথার সঙ্গে সৈয়দ আশরাফের যে ক্যারেক্টারিস্টিক সেটা যায়। কিন্তু সে তুলনায় এখন যিনি আছেন জনাব ওবায়দুল কাদের সাহেব, সো তাকে যদি আপনি মার্ক দিতে চান, নম্বর দিতে চান, এই গরমের মধ্যে তিনি কোন স্যুট পরলেন, টাই পরলেন, কোটি পরলেন কোনটা, বা কোন ব্র্যান্ডের তিনি মুজিব কোট পরলেন, এটা নিয়ে আপনি তাকে নম্বর দিতে পারবেন। কিন্তু ঢাকার একদম কাছাকাছি সাভারে যে 10-12টা আওয়ামী লীগের গ্রুপ উপগ্রুপ হয়ে আছে এবং কেউ কারো কথা শুনছে না, পার্শ্ববর্তী গাজীপুরে যে মারামারি হচ্ছে, টঙ্গীতে কোনো যে সংগঠন নেই, উত্তরার অবস্থা খুব খারাপ, আপনি যদি এখানে চলে যান হায়দ্রাবাদের অবস্থা জঘন্য, একেবারে জঘন্য। এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা হওয়ার পরে কখনো ঢাকা শহরের বিভিন্ন সিটগুলোতে আওয়ামী লীগের যে অন্তর্কলহ, দ্বন্দ্ব, বিবাদ, এটা কখনো এখনকার মতো পর্যায়ে ছিল না। আপনি যদি এরপর যদি একটু এগিয়ে নারায়ণগঞ্জে যান, খুবই বিশ্রী অবস্থা সেখানকার সাংগঠনিক যে ভিত্তি। এরপর ওনার নিজের এলাকা যদি যান, আপনি কুমিল্লা থেকে শুরু করেন, কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই এলাকাতে যান, তারপর চট্টগ্রাম পর্যন্ত যান, তছনছ। এখন ক্ষমতা আছে যার জন্য অনেক কিছু বলা যাচ্ছে না, কিন্তু এই যে একজন সাধারণ সম্পাদক, তিনি চমৎকার একজন স্টাইলিশ মানুষ, সকালে রোলেক্স ঘড়ি পরছেন, বিকেলবেলা প্যাটেক ফিলিপ পরছেন, এরপরে তার শরীরের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে বাজারে বিরনির কোন মডেলের শার্ট এসছে, তারপরে তার কোটের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে ক্যানালি এবং ডানহিল কী ধরনের স্টাইল বাংলাদেশে প্রকাশ করছে। ইস্টকে তাকে দেখে একজন স্টাইলিশ পুরুষ হিসেবে যে কোনো লোক শ্রদ্ধা করতে পারে, চমৎকার করে কথাবার্তা বলেন। কিন্তু আওয়ামী লীগের সর্বনাশ ঘটানোর জন্য এই মানুষের যে সাংগঠনিক ক্ষমতাটা ওনার যতটুকু ছিল, এটাকে উনি এমনভাবে রিজার্ভ করে রেখেছেন, একেবারে কৃপণের মতো। একটু উনি দলের জন্য, দলের সংগঠনের জন্য, সরকারের জন্য ওনার এই সাংগঠনিক ক্ষমতাটা বের করেননি। উনি ওনার মন্ত্রণালয়, বড়দের আওয়ামী লীগ অফিস, এবং ওনার কতগুলো স্বাভাবিক কথাবার্তা আছে সেগুলো বলেন। ফলে কি হচ্ছে, পুরো এই যে নির্বাচন আমি একটু আপনার সাথে একটু যদি দ্বিমত করি, সেটা যে একটা সময় কিন্তু মানে এই সড়ক পরিবহন মন্ত্র শুরুর দিকে উনি কিন্তু সারা বাংলাদেশে মন্ত্রী হিসেবে সারপ্রাইজ ভিজিট দিয়ে রীতিমতো স্টার হয়ে গিয়েছিলেন। এখন হয়তো শারীরিক কারণে আগের মতো অত দৌড়ঝাঁপ করতে পারেন না হয়তো। মানে সবচেয়ে বড় হলো ওই সময়টাতে আমি ওই সংসদীয় কমিটিতে ছিলাম, তো যার জন্য আসলে হি ডিড নাথিং, হি ওয়ার্ক জাস্ট লাইক এ ফাটা কেষ্ট। অনেক আছে না মিডিয়াকে মানে জাস্ট মাতোয়ারা করার জন্য, কিন্তু এই যে ফান্ডামেন্টাল যে কাজগুলো, যোগাযোগ মন্ত্রণালয়ের যে কাজগুলো, পদ্মা সেতু, এই মেট্রো রেল, প্রত্যেকটা জিনিস আমাদের যে সৈয়দ আবুল হোসেন সাহেব কিন্তু করে গেছেন। ফাইন্যান্স করা থেকে শুরু করে প্ল্যান, পরিকল্পনা, বাস্তবায়ন, এভরিথিং 99% কাজগুলো সৈয়দ আবুল হোসেন সাহেব করে গেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে বিরক্ত, আমি নিজে শুনেছি, আমার নিজের মুখে উনি বলছেন যে ও তো খালি ছুটাছুটি করে, লাফালাফি করে ফাটা কেস্টের মতো, সব কাজ তো আবুল হোসেন সাহেব করে গেছে। দিস ইজ দ্য রিয়েলিটি। মানে মিডিয়া যা দেখে, আমরা তো ভিতরের খবর তখন জানতাম। আর এখন যেটা আসছে, যেটা আপনি যেমন বাইরে থেকে দেখেন, আমিও বাইরে থেকে দেখি, আওয়ামী লীগের সৌন্দর্যটা কি, দ্য বিউটি অফ আওয়ামী লীগ, যে এটার একটা সুন্দর সংগঠন আছে। জয় বাংলা বললে মানুষ সব ভুলে যায়, নৌকা দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যায়। এখন কি করছে, প্রতিপক্ষকে অপদস্থ করার জন্য নৌকার প্রতীক ভেঙে ফেলছে, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করছে, একে অপরকে ফাঁসানোর জন্য। এই যে দায় দায়িত্ব, এই দায় দায়িত্ব আইদার প্রধানমন্ত্রীকে নিতে হবে অথবা জনাব ওবায়দুল কাদেরকে নিতে হবে, তারাই তো দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালান, তাকে দায়িত্ব দিয়েছেন, তো সেই ক্ষেত্রে তিনি এই তার দায়িত্বটা এই যে কী পরিমাণ পালন করেছেন তা কিন্তু এই মুহূর্তে তিনি এই যে যদি সাহস করে, তার এই সাহসকে হেলিকপ্টারে করে 5-6টা উপজেলা বা নির্বাচনী কেন্দ্রে গিয়ে একটু দুই পক্ষকে একত্রে বসানোর চেষ্টা উনি করতে পারতেন, তাহলে বোঝা যেত যে আসলে তিনি কতটুকু কাজ করেছেন এবং দল কতটা ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে আছে। এখন এই যে দলের মধ্যে একটা স্বরাজ চালু হয়েছে, স্বরাজ মানে যার যার অধিক্ষেত্রে সে নিজেকে রাজা মনে করছে।
এখানে কোনো সংবিধান নেই। ওখানে যার ক্ষমতা, উপজেলা চেয়ারম্যান হোক, আওয়ামী লীগ সভাপতি হোক, মাননীয় সংসদ সদস্য হোক বা মন্ত্রী হোক, যিনি ওই এলাকার ক্ষমতা ডমিনেট করছেন, কিংবা ওই এলাকাতে সব কিছু বাদ দিয়ে যে ওসি সাহেব ক্ষমতা সম্পন্ন হন, অনেক ওসি আছেন বাড়ি গোপালগঞ্জ, তার আসলে ওই অন্য জেলাতে গিয়ে সেখানে এমপি মন্ত্রী যেই থাকুক না কেন তাকে অন্য কাউকে পাত্তা দিতে হয় না। তো সেখানে তিনিই মাননীয় সংসদ সদস্য, তিনিই সমস্ত কিছু। তো এভাবে পুরো যে 500টি উপজেলা যদি থাকে, 500টি উপজেলাতে অন্ততপক্ষে চতুষ্কোণ 2000 চতুষ্কোণ তৈরি হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে, এবং প্রত্যেকটা কোণের মধ্যে বড় বড় সাপ, গোকরা সাপ, ভয়াবহ জিন, ভূত, প্রেত, এইগুলো সব আওয়ামী লীগকে ক্ষতি করার জন্য ওখানে বসে আছে। এবং এই যে জিনিসটি, এটি বিএনপির জন্য একটা ঐতিহাসিক বিজয়। বিকজ অ্যাটলিস্ট বিএনপির অনেক দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু এই যে গরমের মধ্যে যখন মানুষ হাত পিত্তেশ করছে, এই সময়টাতে আওয়ামী লীগের এই তামসা দেখার জন্য তারা যে একটা ঐতিহাসিক সময় পেল, এইটা আল্লাহ তাদেরকে এই গরমের মধ্যে একটা নিয়ামত হিসেবে দান করেছেন আর কি। আচ্ছা, দেখি আওয়ামী লীগের একজন সংসদ সদস্যের কাছ থেকে একটু শুনি। জনাব শাহাদাত আকবর চৌধুরী, গোলাম মাওলা রনি খুব সুন্দর করে বলেন, সবসময়ই ভালো বলেন। উনি যেভাবে বললেন যে এই আপনাদের দলের মানে সাংগঠনিক শৃঙ্খলা, উনি শব্দটা ব্যবহার করেছেন যে তছনছ হয়ে গেছে এই উপজেলা নির্বাচনকে সামনে রেখে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে না, আসলে উনি বলতে চাচ্ছেন অনেকদিন ধরেই সেটা আসলে উপজেলা নির্বাচনের কারণে সামনে এসেছে, এবং মানে সেটার কেন্দ্রের আসলে পুরো নিয়ন্ত্রণ নেই, এই অভিযোগ। এবং এটা এটা অনেকটা অভিযোগ না শুধু, এটা অনেকটা সত্যি। আমরা পত্রিকায়ও দেখেছি ধানমন্ডির 3 নম্বরে আওয়ামী লীগের যে অফিস, সেই অফিসে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের সাথে ওবায়দুল কাদেরের একটা উত্তপ্ত বাক্য বিনিময়ের কথা, কারণ শাহজাহান খানের ছেলে উপজেলা নির্বাচন করছে, ওবায়দুল কাদের তাকে মানে প্রত্যাহার করতে বলেছিল, তিনি সেটা শোনেননি, করছেন। তো ফলে কেউ কারো কথা শুনছে না। ব্যাপারটা কি আওয়ামী লীগের জন্য সুখকর? আপনার এই উত্তরটা দেওয়ার আগে প্রথমে ভাই যে কথাগুলো বললেন সেটার উপর একটু আমি আমার মতামত বা আলোকপাত করতে চাই। বেসিক্যালি উনি কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কী সমস্যা, আমাদের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক সাহেব কি স্যুট পরেন, কি ঘড়ি পরলেন, বা বিভিন্ন রকম অনেক ধরনের অনেক কিছু উপহাস তিনি তাকে নিয়ে করলেন। আর প্রথম জিনিসটা হচ্ছে এই যেই কথাগুলো আপনারা বললেন যে আওয়ামী লীগের মানে বেসিক্যালি আওয়ামী লীগ আর নাই, ভেঙে চুরে একেবারে শেষ, তৃণমূলে কেউ নেই, এবং এরা একে অপরের সাথে বিভিন্ন জায়গায় আমাদের উত্তরার কী অবস্থা, এখানের কী সিচুয়েশান, সাভারের কী সিচুয়েশান সব তুলে ধরলেন। আমার কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের যদি এরকম একটা সিচুয়েশান হয়, আপনার অ্যানালাইসিস থাকা দরকার হচ্ছে রাজনৈতিক এটা, সেটা হলো যে আওয়ামী লীগের এরকম একটা সময় আমরা যারা বিরোধী দল, তথাকথিত বিরোধী দল বা যেই দলই আছি, আর তারা এইটার সুযোগটা কিভাবে নিব। তো এত কিছুই যদি হয়, ধরেন দেশে ভোট হয় না, ওনাদের বক্তব্য, জনগণ আসে না, তারপরে আওয়ামী লীগের আজকে এরকম দুর্দশা, তাহলে এর মধ্যে দিয়েও ওনারা একজন রাজনীতিবিদ যারা বিরোধী দলের সাথে সম্পৃক্ত আছেন, ওনারা কি আপনার এটাকে এই সুযোগটাকে যে কাজে লাগাবে সেটা লাগাতে তারা শতভাগ ব্যর্থ হয়েছেন। তো নিজের ব্যর্থতা ঢাকার জন্য নিজের দলের যে গত 1 বছর দেশে নির্বাচনকে নিয়ে তাদের যে কার্যকলাপ আমরা দেখেছি, বিদেশি শক্তিকে নিয়ে কিভাবে বাংলাদেশে এনে তারা তাদের ক্ষমতায় আসতে চায়, বা 28শে অক্টোবরের পরে যেরকম দেখেছি আবার সেই সন্ত্রাস, আবার অগ্নি সন্ত্রাস, ট্রেনে আগুন, বাসে আগুন, ট্রাকে আগুন, এই যে সমস্ত কিছু হয়েছে সেই জিনিসগুলোকে ঢাকা জন্য আজকে তাদের একটাই হচ্ছে আওয়ামী লীগের কোথায় কি সমস্যাগুলো। এখন আসি আমরা উপজেলা নির্বাচন নিয়ে যেটা বললেন, বা আমাদের একজন সভাপতি মণ্ডলীর সদস্য, ওনার সাথে আমাদের সাধারণ সম্পাদক সাহেবের সাথে যেই পত্রিকায় আপনি দেখেছেন, আমরাও শুনেছি। তো বিষয়টি হচ্ছে একটা কথাবার্তা হয়েছে, কি কথাবার্তা হয়েছে সবাই জানে, সেই জিনিসগুলো দলীয় ব্যাপার। দল বা দলের নেত্রী আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, তিনি তার যারা সিনিয়র নেতারা আছেন তাদেরকে নিয়ে বসে সিদ্ধান্ত নেবেন যে যদি কেউ দলের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়, বা যদি দলের সাথে যদি কারো এই ধরনের কোনো ব্যবহারের কারণে যদি দলের কোনো ক্ষতি হয়, সেই সিদ্ধান্তগুলো সম্পূর্ণ এই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগের একেবারে আভ্যন্তরীণ বিষয়। তো আভ্যন্তরীণ বিষয় আমাদেরকে হ্যান্ডেল করতে দেন, আমরা সেইটা হ্যান্ডেল করব। আমাদের নেতৃবৃন্দরা আছেন, নেতৃবৃন্দরা যেভাবে সফলভাবে 15 বছর
এই দেশকে শাসন করে গিয়েছেন, আবার জনতার ভোটে আমরা আবার নির্বাচিত হয়েছে আগামী 5 বছরের জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চাই যে দেশটাকে যেভাবে এগিয়ে এসেছে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং 2041 সালে আমরা একটা উন্নত বাংলাদেশের দিকে যাচ্ছি। সেই জায়গায় আমাদের যেই পথে আমরা চলছি, আমাদেরকে আমাদের পথে চলতে দেন। আপনারা কনস্ট্রাকটিভ সমালোচনায় আসেন, কে কি শার্ট পরলো, স্যুট পরলো, প্যান্ট পরলো, জুতা পরলো, ঘড়ি পরলো, এইসব নিয়ে সময় নষ্ট না করে কি করলে আমাদেরকে আরও সুন্দরভাবে আমরা পরিচালিত হতে পারি, আমাদের ভুলগুলো কোথায়, সেই জিনিসগুলো যদি আপনারা কনস্ট্রাকটিভ ওয়েতে আপনারা তুলে ধরেন, তাহলে সেটাতে মনে হয় জাতি উপকৃত হবে। এবং জাতি কিন্তু ওনাদের কাছ থেকে যেটা চায়, আমরাও চাই যে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক। শক্তিশালী বিরোধী দল থাকলে তারা সরকারি দল কোনো জায়গায় যদি ঠিক মতন কোনো কাজ না করে বা যে কোনো সমস্যার সৃষ্টি করে, তখন কিন্তু তারা রাজপথে থাকুক বা যে আপনারা তো তাদেরকে থাকতেই দিচ্ছেন না, শক্তিশালী হওয়া তো দূরের কথা। দেখুন, থাকতে দেওয়া না দেওয়া কিন্তু আমাদের বিষয় না। বিষয়টা হচ্ছে কি যে এই যে রাজনীতির মূল যেটা, সেটা হলো জনগণের সাথে কতটুকু সম্পৃক্ততা, তৃণমূলে আপনার শক্তিটা কতটুকু। আপনারা গত 15 বছর এই যে নেগেটিভ যে পলিটিক্সটা, এই নেগেটিভ পলিটিক্সের কারণে ধীরে ধীরে কি হয়েছে, যারা বিএনপি বলেন বা তাদের সাথে আরও অনেক দল আছে যাদের ধরেন 2 জনও নাই, যাক 2 জন না থাকলে তো 2 জন তো আছে, কিন্তু তাদের যেটা করার দরকার ছিল যে তাদের এলাকায় বা তৃণমূলে তাদের জনগণের কাছে যাওয়া, তারা জনগণের কাছে না যেয়ে সমস্ত কিছু কিন্তু তাদের টকশো কেন্দ্রিক, এবং ঢাকা শহরে এদিক ওদিক কোনো জায়গায় গেলাম, হয়তো আপনার 2টা পথসভা করলাম, এর মধ্যে দিয়ে কিন্তু ওনারা কাটিয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় জিনিস হলো, আমরা মনে রাখতে হবে যে আমরা কিন্তু 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে, এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। সুতরাং আমাদের যেই এত রক্ত দিয়ে পৃথিবীতে খুব একটা দেশ নাই যারা স্বাধীনতা পেয়েছে। সুতরাং আপনার মূল ভিত্তি, মূল শক্তি কিন্তু জনগণ। আপনারা যদি জনগণকে ভুলে যেয়ে আপনারা বিদেশি শক্তি বা পশ্চিমা বিভিন্ন জায়গা দিয়ে যেভাবে দেখলাম আমরা, যে তখন তারা গত 1 বছর যে নির্বাচনের আগে যেভাবে তারা মাঠে খুব গরম অবস্থায় ছিল, সব দেখা গেল যে এই যে তথাকথিত বিরোধী দল, ওনারা কিন্তু এই বিদেশি শক্তির উপরই পুরোপুরি নির্ভর করেছে যে তারা তাদেরকে কিভাবে বসিয়ে দিবে। এবং যখন একটা স্যাংশন আসলে তো আমার দেশের জন্য ক্ষতি, রাইট? তো সেটার জন্য যদি আপনি ভিতরে খুশি হন, কিন্তু দেখা গেল কি যারা নেতৃবৃন্দ, তাদের বিরোধী নেতৃবৃন্দ, তাদের সব দাঁতগুলো দেখা যাচ্ছে, মানে অত্যন্ত খুশি। আবার তারা দেখছে আরও নতুন করে কি আসে, যদি নতুন করে আসবে শুনলে তারা আরও বেশি খুশি হয়ে যায়। এইগুলোতে খুশি হওয়ার কিছু নাই। এগুলোতে কিন্তু আপনি খুশি হওয়া মানে কি দেশের ক্ষতি হওয়া। আপনার যেই কাজটা রাজনীতি, সেই রাজনীতিতেই কিন্তু সুষ্ঠু রাজনীতি, তার থেকেই কিন্তু ওনারা অনেক দূর সরে গিয়েছেন। তারা যদি আবার সেই পথে আসে, আজকে যেটা আপনি বললেন যে আমরা দাঁড়াতে দিচ্ছি না, তাদের যদি সেই শক্তিটা থাকতো, আমি কি তাকে মাঠের থেকে সরাতে পারবো? তারা সেই শক্তিটা নেই। তাদের পায়ের তলার থেকে যে মাটিটা বলি আমরা রাজনৈতিক ভাষা, সেই মাটিটা এখন নেই। তাহলে তাদেরকে যেটা করণীয়, এখন আপনি যুদ্ধ করার আগে আপনার দুর্গটাকে আবার সুন্দর করে সাজান, দুর্গটা গড়ে তারপরে আপনি যুদ্ধে আসেন। আপনি কিন্তু মাঠটা আসলে ঠিক সমতল না, কারণ আপনাদের সাথে পুলিশ আছে, ওনাদের সাথে তো মানে জনগণ হয়তো নাই, কিন্তু পুলিশ হতো নাই তাদের সাথে, ফলে ব্যালেন্সটা ঠিক হয় না। এখানে ধরেন আমাদের সাথে পুলিশ আছে বললে ভুল হবে, আওয়ামী লীগের সাথে তো পুলিশ না, পুলিশ আছে সরকারের সাথে। যেহেতু আওয়ামী লীগ এখন সরকারে, শুধু সরকারের তো বিভিন্ন অঙ্গ আছে, সেটার একটা অঙ্গ হচ্ছে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন যদি দেখা যায় তারা কোনো রাজপথে এমন কোনো কার্যকলাপ করছে যেটাতে সাধারণ জনগণের ক্ষতিগ্রস্ত হবে বা জানমালের ক্ষতিগ্রস্ত হবে, সেই জানমালের তখন সেটা পুলিশের দায়িত্ব। সেটা এবং আপনি দেখেন আজকে এই মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে বিভিন্ন নিয়ে যে আন্দোলন বা মিছিল যেগুলো হচ্ছে, কিভাবে পুলিশ তাদেরকে দমন করছে, সেইখানে তো আমরা কোনো কিছু দেখি না। তাদেরকে যেভাবে দমন করছে সব কিছুই কিন্তু মিডিয়াতে আসছে। আমাদের এখানে তো সেইভাবে যদি হিসাব করেন, আমার এখানে তো সেইভাবে হচ্ছে না। সুতরাং যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর কেউ চেষ্টা করে, সেই ক্ষেত্রে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করবে, সে তো ঘরে বসে থাকবে না। জনাব শাহাদাত হোসেন, আপনাকে ধন্যবাদ। 2 জন দর্শক আছেন ফোনে অপেক্ষা করছেন, তাদের ফোনটা নিয়ে আমি একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহজাহান কবির, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। জি জনাব শাহজাহান কবির, বলেন। সম্মানিত অতিথি দুজনের কাছে আমার 2টা প্রশ্ন, যে
নির্দেশনা না মেনে যারা ক্যান্ডিডেট হয়েছে মন্ত্রী বা এমপির পরলোচনায় আত্মীয় স্বজন চাষাবাসীরা খান, তো এরা যে দলীয় মানছেন না, এইটা কি মানে দলীয় হাইকমান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কিনা? আর এদের কি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সেটা তো জানি। জিতলে ফুলের মালা, আর না জিতলে নীরবতা, অতীতের মতো। এটি যদি রাজনীতি হয় তাহলে এমন নেতাদের থেকে আমরা কি ভালো কি আশা করব? জি, আপনাকে অনেক ধন্যবাদ শাহজাহান কবির। আরেকজন দর্শক আছেন ফোনে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি, জনাব পিন্টু দুয়ারি বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে রাজনীতির মাঠ কখনো উত্তপ থাকবে, কখনো শীতল থাকবে, এভাবে রাজনৈতিক খেলা চলতেই থাকবে। কিন্তু উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ যে উত্তপ্ত হয়েছে, ঠিক আছে, সেই উত্তপ নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে কিনা, এটাই হচ্ছে আমার প্রশ্ন দুজন অতিথি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে আছি, বিরতির পর আলোচনায় ফিরবো এবং অতিথিদের কাছ থেকে দুজন দর্শক যে প্রশ্ন করছেন জানার চেষ্টা করব উত্তরটা। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম উপজেলা নির্বাচন রাজনীতিতে যেটুকু ঢেউ তুলতে পেরেছে সেটা নিয়ে। আসলে অনেকদিন ধরে বাংলাদেশের রাজনীতির খুব আলাপ আলোচনা নেই। আরেকজন দর্শক আছেন ফোনে। বিরতির আগে দুজন দর্শকের ফোন নিয়ে গিয়েছিলাম, আরেকজন দর্শকের ফোন নিয়ে আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খসরু বলছিলাম কাউখালী থেকে। জি খসরু ভাই বলেন। যে আমার জনাব গোলাম মাওলা রনি সাহেবের কাছে প্রশ্ন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা তার গণতান্ত্রিক অধিকার। বিএনপি সেই গণতান্ত্রিক অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ থেকে সরে আসছে কিনা, তাই যদি সরেই আসে তারা তাহলে গণতান্ত্রিক ধারা অব্যাহত কিভাবে রাখবে? একটি রাজনৈতিক দল সেই দলটি নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এটা কোন ধরনের গণতান্ত্রিক চর্চা একটি রাজনৈতিক দলের মধ্যে? সব মিলিয়ে বিষয়টি আপনি কিভাবে দেখছেন? জি জি জনাব খসরু, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব গোলাম মাওলা রনি, আমি এই সর্বশেষ দর্শক একদম স্পষ্টভাবে আপনাকে প্রশ্নটি করেছে, তার উত্তরটা দিয়ে আমি প্রথমত জনাব খসরু, যিনি আমার ভাই, তাকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমত নির্বাচন যে শব্দটা ব্যুৎপত্তিগত বা ব্যাকরণগত নির্বাচন বলতে যা বোঝায়, সেটি যদি কোনো একটা দেশে থাকে এবং সেই নির্বাচন যদি কোনো একটি রাজনৈতিক দল বর্জন করে, এটা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। জনগণকে অপমান করা, অসম্মান করা, অমর্যাদা করা, এবং এটা আমি মনে করি ওয়ান সর্ট অফ ক্রিমিনাল অফেন্স। কিন্তু নির্বাচন বলতে যা বোঝায় সেটি না হয়ে যদি ডামি হয়, সাজানো একটা যাত্রা মঞ্চের মতো একটা নাটক হয়, ফলাফল রেডি, ডায়লগ রেডি, তারপর শেষে কয়টার সময় ঘোষণা করা হবে সেটা রেডি, কোন কোন পদে কী হবে, এই জিনিসগুলি হয়, তাহলে ওই নির্বাচনে অংশগ্রহণ না করাটা হলো দেশপ্রেম এবং ওই নির্বাচন বর্জন করা হলো বুদ্ধিমানের কাজ, এবং সেই কাজটি বিএনপি করেছে। আবার নির্বাচন বলতে যদি দেখা গেল, নির্বাচন বলতে যদি চোর শব্দটি আসে, ডাকাত শব্দটি আসে, যারা নির্বাচনের সাথে জড়িত তাদেরকে যদি বলা হয় ভোট চোর, তাদেরকে যদি বলা হয় ভোট ডাকাত, তাহলে কেন একজন লোক টাকা পয়সা খরচ করে সে ভোট চোর হতে যাবে, ভোট ডাকাত হতে যাবে? আমি তো টাকা পয়সা খরচ করে শ্রম দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সেবা করতে যাব। তো সেই কাজ করতে গিয়ে মানে এই খসরু সাহেবের প্রশ্নের সাথে একটু যদি যুক্ত করি, মোটামুটি আপনারা আসলে 2009-এর পর থেকে আসলে মূল নির্বাচনী প্রক্রিয়া থেকে বিএনপি বাইরে। তো বিএনপি কিন্তু একটা নির্বাচনী প্রক্রিয়ারই একটি দল, তারা কোনো আন্ডারগ্রাউন্ড গোপন সংগঠন, বিপ্লবী সংগঠন এমন না, তারা নির্বাচন। তো ধরেন প্রায় 15 বছর ধরে তারা কিন্তু নির্বাচনী প্রক্রিয়া কখন এসেছে কখন নাই, কিন্তু আমি যদি মোটা থেকে বলি তারা প্রক্রিয়ার বাইরে। এইভাবে একটা দল কতদিন, এই যে এতে তো জনগণের সাথে এক ধরনের দূরত্বও তৈরি হয়, মানে তৃণমূলে মানুষের সাথে প্রার্থীদের যারা নির্বাচনে গেলে যোগাযোগটা হতো। আর স্থানীয় সরকার নির্বাচন তো সরকার পরিবর্তন হবে না, এখানে তত্ত্বাবধায়ক সরকারেরও ব্যাপার নাই। যদি আপনারা যেতেন তাহলে সাংগঠনিকভাবে আপনাদের
ভালো হওয়ার সুযোগ ছিল কিনা? না, প্রথমত আমি বিএনপির কোনো সাংগঠনিক পদে নেই। না না এমনি মানে আমি পদে নেই, এবং যেহেতু এই দলে আমি একেবারেই নতুন, আমি শুধুমাত্র একটা ইলেকশন করেছি 2018 সনে, ওই সময়টাতে তাহলে আপনি নির্বাচন রাজনৈতিক এলাকায়। বিশ্লেষক হিসেবে বলেন। শুধুমাত্র যার জন্য বিএনপির যে অভ্যন্তরীণ পলিসি বা তার নেতারা কি ভাবছে আসলে আমি এটা আদৌ জানি না। বরং আমাকে যদি আওয়ামী লীগ সম্পর্কে জিজ্ঞাসা করেন, আমি আরো বেশি খোঁজ খবর জানেন। অনেক বেশি খোঁজ খবর আমি একেবারে হালনাগাদ বেশি জানি। আপনাদের দিকে বেশি নজর না। আমি জানি এই জিনিসগুলো আমি বেশি জানি, কিন্তু বিএনপির এই জিনিসগুলো আমি আসলে জানি না। আমি বিএনপিকে আপনি যেভাবে দেখেন আমি ঠিক একইভাবে বিএনপিকে দেখি। তো আপনি সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, সেটা হলো বিএনপি যেটি মনে করেছে স্থানীয় নির্বাচনে, আপনার প্রশ্নটা হলো যে স্থানীয় নির্বাচনে তো জাতীয় নির্বাচন না, এখানে যদি যেত ক্ষতি হতো কি? প্রথম ক্ষতি হতো যে নেতাকর্মীরা এখানে যেতেন তারা বিএনপির নেতাকর্মীরা, এখন তারা নির্বিচারে গণপিটুনি খেতেন, মার খেতেন আওয়ামী লীগের লোকের হাতে, আর পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখত। এবং দেখেন এই সমাজে আমাদের রাজশাহীতে বুলবুলের মতো জনপ্রিয় নেতা, কুমিল্লার সাক্কু সাহেবের মতো জনপ্রিয় নেতা, মান্নান সাহেবের মতো অত্যন্ত প্রমিনেন্ট এবং যোগ্য, গাজীপুরে যিনি মেয়র ছিলেন তিনি, আরিফুল হক সাহেবের মতো যোগ্য লোক, যেখানে আপনার সিলেটের মতো জায়গাতে কিংবদন্তির ইতিহাস সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, এই তাদের শেষ পরিণতিটা কি হয়েছে? তাদের দ্বারা দলের উপকার কি হয়েছে এবং ওই শহরে বিএনপির কি উপকার হয়েছে? বরং তারা যদি না যেতেন সেখানে দলের উপকার হতো। যখনই একটা লোক চেয়ারম্যান হচ্ছে, উপজেলা চেয়ারম্যান হচ্ছে, তাকে কারণে অকারণে টিওনো সাহেবের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে, এমপি সাহেবের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে, এবং এমপি সাহেব এবং চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তার বাইরে একজন উপজেলা চেয়ারম্যানের কিচ্ছু করার নেই। গাড়ির তেলের যে বিলটা সেটাও অ্যাপ্রুভ হবে না। তা আলটিমেটলি হয় কি, সে বিএনপির একজন পরীক্ষিত 40 বছরের নেতা, কিন্তু যে সিস্টেমটা এখন চলছে, তখন উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাকে বিএনপির একজন ধামা ধরা, মানে বিএনপির নেতা হয়ে আওয়ামী লীগের একজন ধামা ধরা দালাল ফড়িয়া না হয়ে 1 কেজি গম চাল এবং নিজের যে টিএডিএ বিলটা এটা তার অ্যাপ্রুভ করা সম্ভব নয়। ফলে সে কী করে কি, প্রথমে মন দেয়, তারপরে আস্তে আস্তে দেহ দেওয়া শুরু করে। এবং অতীতে যে স্থানীয় যারা চেয়ারম্যান কিন্তু হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে ধরেন যদি একদম ভালো ইলেকশনও হয়, আপনি যে অভিযোগগুলো করেছেন সেগুলো ভালো ইলেকশন হলে তো এই সিস্টেমই তো হবে। হ্যাঁ ভালো সিস্টেম হলো এই সিস্টেমে হবে, তবে যদি মানে আমাদের ব্যাপার হলো যদি একটা ভালো সিস্টেম হতো তাহলে জাতীয় নির্বাচনে যদি ভালো হতো, আর যদি পার্লামেন্টে আমাদের মানে বিএনপির একটা ভালো সংখ্যাগরিষ্ঠতা থাকতো, দেশে একটা আইনের শাসন থাকতো, বিচার বিভাগ সম্পর্কে আমাদের বিশ্বাস, ট্রাস্ট, অর্ডিন্যান্স থাকতো, তাহলে একজন সংসদ সদস্য, যেমন দেখা গেল জনাব ওবায়দুল কাদের সাহেব, এখন ওবায়দুল কাদের সাহেব বা যে ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বা পাওয়ারফুল যে সমস্ত এলজিআরডি মিনিস্টারি আছে, তো সেখানে যে কোনো একজন এমপিকে নিয়ে তার গাড়িতে করে একজন উপজেলা চেয়ারম্যান অনায়াসে সেখানে গিয়ে কিন্তু তার কথাটা বলতে পারতো, ডিসিএসপি অফিসে গিয়ে বলতে পারতো, তার একটা দলীয় প্ল্যাটফর্ম ছিল, একটা হুইপিং ছিল, পার্লামেন্টে একটা বক্তব্য ছিল। এখন মূল ব্যাপারটা হলো কি জানেন, আপনার যদি মাথায় না থাকে, মাথা যদি না থাকে কিন্তু আপনার হাত অনেক শক্তিশালী, একেবারে মোহাম্মদ আলী ক্লের মতো আপনার একটা হাত আছে, কিন্তু আপনার শরীরে ঘাড়ে কোনো মস্তক নেই, ঘাড়ের উপর থেকে সেটা ছিন্ন হয়ে গেছে। আপনি মোহাম্মদ আলী ক্লের মতো এরকম একটা শক্তিশালী হাত দিয়ে কি আপনার কোনো উপকার আসবে? অথবা দেখা গেল যে আপনার কোনো বডিই নাই, কিন্তু হাতের মধ্যে আপনি একটা দামি হীরার আংটি, কোহিনূর হীরার আংটি পরে আছেন। তো এখন এখানে মূল ব্যাপার হলো যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে সমস্ত ক্ষমতার উৎস পার্লামেন্ট, এবং সেই পার্লামেন্টের যে রিপ্রেজেন্টেশনটা যদি না থাকে, বাকি যে জায়গাগুলো আছে সেগুলো হলো অঙ্গ প্রত্যঙ্গের মতো। সেটা ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বলেন বা অন্য সিটি কর্পোরেশনগুলোর মেয়র বলেন, এইরকম কে পোস্টগুলোতে যদি বিএনপির সমস্ত লোক থাকে, একেবারে 400-500টা উপজেলা চেয়ারম্যান, প্রত্যেকটা জেলার জেলা পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সবও যদি বিএনপিকে দেওয়া হয়, এই মুহূর্তে দিয়ে দেওয়া হয়, আর সংসদটা যদি আওয়ামী লীগের কর্তৃত্বে থাকে এখন যেভাবে আছে, তবু বিএনপির এক চুল লাভ হবে না, কিচ্ছু হবে না, বরং ক্ষতি হয়ে যাবে। এখন একটা ব্যাপার হলো কি জানেন, বিএনপি আমরা বাইরে থেকে অনেক কিছু দেখি, বিএনপি একটা খুব বিরূপ সময়ের মধ্যে সময় পার করছে। তো স্রোতের বিরুদ্ধে টিকে থাকা কিন্তু এত সহজ একটা বিষয় নয়। আমরা এই যে এখন আওয়ামী লীগের অনেক বড় বড় মানুষকে অনেক বড় বড় কথা বলতে শুনি, কিন্তু এই 111-এর সময় আমি যে সমস্ত লোককে কাঁদতে দেখেছি, হাওমায়া করে শিশুর মতো কাঁদে, এবং আমাদেরকে দেখলেই তারা ঠোঁট দুটো, একটা শিশু যেমন খুব আবেগপ্রবণ হয়ে ঠোঁট দুটো কাঁপিয়ে কাঁপিয়ে কান্নার একটা ভান করে, এরকম অনেক বড় বড় নেতাদেরকে দেখেছি ওরকম আবেগপ্রবণ হয়ে যেতে, যে রনি সারা জীবন করলামটা কি, এখন আমাকে একজন মেজর আমাকে অপমান করছে, আমার বাড়ি মাপ দিচ্ছে,
আমার বাড়িতে এইভাবে লোক পাঠাচ্ছে, আমাকে গ্রেপ্তারের হুমকি দিচ্ছে। তো এই অবস্থাটা, বিরূপ পরিস্থিতি, তারা কিন্তু এভাবে কেঁদেছিল। 1/11-এর সময় এরকম অনেক ভিডিও ফুটেজ এখন ভাইরাল আকারে ঘুরছে, অনেক বড় বড় নেতার অনেক বড় বড় কীর্তি কাহিনী কিন্তু ঘুরে যাচ্ছে। মানে ইট মিনস যে বিরূপ সময়ে অ্যাক্ট করাটা এত সোজা না, যেভাবেই হোক না কেন 2006 থেকে আজ অবধি টিকে থাকতে একটা হবে বিরূপ আগে। সময়টাতে যেটা টিকে আছে, বিএনপি যে টিকে আছে, এটাই হলো তার সবচেয়ে বড় সফলতা। আমরা একটা বিরতিতে, তবে তার আগে আরেকটা জিনিস, আরেকজন দর্শক ফোন করেছিলেন পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে। উনি বলছিলেন যে নির্বাচন কমিশন ভালো করে নির্বাচনটা করতে পারবে কিনা। আমি যদি একটু যুক্ত করি এটার সাথে, দুদিন আগে নির্বাচন কমিশনের একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির মিটিং হয়েছে। সেখানে মাঠ পর্যায়ের পুলিশ এবং প্রশাসনের লোকজন বলেছে যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের প্রভাবটাই হলো তাদের সামনে বড় চ্যালেঞ্জ। তাদেরকে এই চ্যালেঞ্জটা উতরে একটা ভালো নির্বাচন করা কঠিন। সেইখানে কতটা সফল হতে পারে? এখানে নির্বাচন কমিশনের আসলে কিছুই করার নেই, পুরোটা একটা রাজনৈতিক সিস্টেমের মধ্যে। আমরা জনাব হাবিবুল আউয়াল সাহেবকে দায়ী করতে পারি বা আগের সিইসিকে দায়ী করতে পারি। মূলত এই নির্বাচন কমিশন সম্পর্কে জাস্টিস আব্দুর রউফ একটা চমৎকার কথা বলেছিলেন যে নির্বাচন কমিশন তো বেসিক্যালি একটা পোস্ট অফিস। আমি নিজে সিইসি হিসেবে গিয়ে দেখেছি যে যখন আমি একটা উপজেলাতে গিয়েছি, লোকজন আমাকে মানে সম্মান না করে, আমাকে পাত্তা না দিয়ে ওসি সাহেবকে বেশি পাত্তা দেয়। ওসির কথার গুরুত্ব সেখানে বেশি। এটা আব্দুর রব সাহেবের কথা, যে এটা হলো বাস্তবতা, রূঢ় বাস্তবতা। তো এখন পুরো সিস্টেমটা যদি এখানে কাজ করতো, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, ডিজায়ার, এবং আপনি দেখেন যে রাজনীতি বা গণতন্ত্র বলতে কিন্তু একটা ডিজায়ার, একটা স্বপ্ন। এখন আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা আছে, সে কী স্বপ্ন দেখছে? সে কি বিএনপিকে ঠেঙানোর স্বপ্ন দেখছে, তার নিজের দলের লোকজনকে জেতানোর স্বপ্ন দেখছে, নাকি সে চিন্তা করছে যে আমি একটা ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো এখানে একটা নীতি রাজ্য আমি কায়েম করব, যেখানে আমার যদি একেবারে প্রবল প্রতিদ্বন্দ্বী হয়। আওয়ামী লীগ তো চাইলে ভালো করতে পারে, কারণ এখানে তো বিএনপি নেই, ফলে যা জিতবে নিজেরাই তো সব। রাইট, না ফলে একটা ভালো, একদম ট্রুলি একটা ভালো নির্বাচন করতে সমস্যা কোথায়? এটা সবচেয়ে আওয়ামী লীগের জন্য ইতিহাসের একটা ট্র্যাজেডি। মূল ব্যাপার হলো যখন আপনার সারা শরীরে কুষ্ঠ হয়ে যায়, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, আপনি তখন চেষ্টা করলেও কোনো ওষুধপত্র দিয়ে আপনার স্বাভাবিক একটু জ্বর হলে যে জ্বরটা ভালো করতে পারবেন না। এখন আওয়ামী লীগ হলো কি টোটাল সিস্টেমটাকে এমন একটা ব্যবস্থাতে করে ফেলেছে। আপনি চিন্তা করেন, একজন সংসদ সদস্য তিনি যদি ভোট চুরি করে হয়ে থাকেন, তার কি নৈতিক অধিকার আছে কোনো ইউনিয়ন চেয়ারম্যানকে বলা ডোন্ট ডু ইট, এই কাজটি করে কেন? এটা তো সরাসরি প্রধানমন্ত্রী হুকুম দেবেন না। আবার প্রধানমন্ত্রী যত বড় কথাবার্তা বলেন না কেন, যখন একজন সংসদ সদস্যকে সে নীতি কথা শুনান, মানুষ তো হিউম্যান সাইকোলজি, সে মাথা ঝুলায়, উপরে এভাবে মাথা ঝুলে, জি আপা ঠিকই বলেছেন, তো মনে মনে সে কী বলে যে আপনি কীভাবে ক্ষমতায় আছেন, হাউ ইউ আর ইন পাওয়ার। তো এই জিনিসগুলো যখন একটা সাইকোলজিক্যাল একটা রসায়ন তৈরি করে, প্রধানমন্ত্রীর মস্তিষ্কে তৈরি করে, সে বুঝতে পারে যে আমাকে এই কাজগুলো করছে। ফলে সে কিন্তু আই কন্ট্যাক্ট করে, সে যত বড় হোক না কেন, পৃথিবীর কোনো রকম আজ পর্যন্ত মানুষ তৈরি হয় নাই যে যদি মিথ্যাবাদী হয়, কাজ্জাব হয়, সে একজন মিথ্যাবাদী একজন সত্যবাদীর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে তার মিথ্যা কথাটা বলার ক্ষমতা আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি। এবং সেখানে আই কন্ট্যাক্ট করে, সে অন্যদিকে তাকে এইভাবে কথা বলে। তো এই পরে কি হচ্ছে না, ফ্রুটফুল রেজাল্ট আসে না। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম উপজেলা নির্বাচনকে ঘিরে রাজনীতিতে যে আলোচনা, সেটা নিয়ে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। জনাব শাহাদাব আকবর চৌধুরী, বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন নোয়াখালী থেকে, শাহজাহান কবির। উনি দুই প্রশ্নটা ছিল এমন যে এই যে যারা দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করছে, তারা হাইকমান্ডকে চ্যালেঞ্জ করছে কিনা। এবং উনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে যারা সিদ্ধান্ত উপেক্ষা করছে তারা জানে যে জিতলে ফুলের মালা পাবে, আর না জিতলে কিছুদিন চুপ করে থাকতে হবে। ফলে এই যে অনেক হম্বি তম্বি, তারা ওবায়দুল কাদের হুমকি দিল, এই হবে সেই হবে বৈশাখের, ফাইনালি গিয়ে আসলে কিছু হয় না। মানে অনেক অতীত অভিজ্ঞতা এমন যে আওয়ামী লীগ সবাই জানে যে আমি জিতে আসতে পারলে আওয়ামী লীগ, হেরে গেলেও আমি আওয়ামী লীগেই থাকবো। ফলে ওই দলের শৃঙ্খলাটা, মানে একটা দলের যে একটা মানে কাঠামো দরকার, শৃঙ্খলা দরকার, সেইটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। দেখুন, এখানে অবশ্যই যদি দলের নির্দেশ অমান্য করে কেউ যদি নির্বাচনে আসে, এবং সেটা অবশ্যই দলের কমান্ড সে মানেনি, এটাই ধরে নিতে হবে। এবং এটার
পরবর্তীকালে এটার কি এর বিরুদ্ধে বা এই কার্যকলাপের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে সেটা দল ঠিক করবে। দল যেটা ভালো মনে করবে সেটা করবে। তবে আমার মনে হয় যে এই ধরনের যে ঘটনাগুলো আমরা দেখছি যেগুলো হচ্ছে সেটাতে আমাদের আগামীকালও একটা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক আছে কালকে, মিটিং আছে। সুতরাং আমরা আশা করি যে এই ধরনের যেই ঘটনাগুলো ঘটছে সেগুলোর থেকে একটা আমরা দল নেতৃবৃন্দ আছে সিদ্ধান্ত সেখান থেকে আসবে। আরেকটা ছোট্ট জিনিস একটু, আপনি তো সংসদ সদস্য এবং আমরা যেটা বুঝি যে সংসদ সদস্যদের মূল কাজ হলো আইন প্রণয়ন করা, কিন্তু আমরা দেখি সংসদ সদস্যরা বা মন্ত্রীরা বা এমপিরা যেটা করেন এলাকার স্থানীয় সরকারের ইউপি চেয়ারম্যান কে হবে সেটাও ঠিক করবে, উপজেলা চেয়ারম্যান, মানে উনি ওনার জায়গা অনেক উপরে, সেখান থেকে নিচে গিয়ে লোকাল কালভারটা আমার বানাইতে হবে, গমটা লাগবে, মানে ওইখানে গিয়েও পুরো নিয়ন্ত্রণটা রাখতে চান। সেই কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়, মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন ইলেকশনে আসে গ্রুপিং হয়। এটা তো না করলে কি ক্ষতি? না, এখানে একটু আমি আপনার সাথে ডিফার করছি। সেটা হলো একজন সংসদ সদস্য শুধু বাংলাদেশ না, আপনি এই উপমহাদেশে দেখেন, আরও অন্যান্য অনেক দেশেই দেখবেন একজন সংসদ সদস্য তিনি ল মেকার, ঠিক আছে, কিন্তু তিনি যখন এলাকায় যাচ্ছেন জনগণের ভোট চাচ্ছেন, জনগণ যেই তৃণমূলের যে জনগণের কাছে আপনি পৌঁছাচ্ছেন এবং ভোট চাচ্ছেন, তারা কিন্তু তাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া থাকে, রাস্তাঘাট, তার ব্যক্তিগত উন্নয়ন, এলাকার উন্নয়ন, অনেক ধরনের দাবি থাকে। সেই দাবিগুলো পূরণের জন্য আমরা তাদেরকে বলি যে আমরা নির্বাচিত হয়ে আসলে বা আমরা আপনার পাশে আসি, এবং আমাদের প্রতি সেই আস্থা ভালোবাসা থাকে দেখি তারপরে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসে। সুতরাং তার এই ল মেকার হিসেবে এটার পাশাপাশিও তার কিন্তু এই কাজটা সে করবে, কারণ তার কিন্তু জনগণের কাছে সে দায়বদ্ধ, জনগণের প্রতিটা কার্যকলাপের সাথে সে সম্পৃক্ততা থাকবে, এবং এটা অস্বাভাবিক কিছু না, এবং সব দেশেই এটা আছে। আর আমার এলাকায় যখন আমি নির্বাচন করছি বা আমার এলাকার খুব স্বাভাবিকভাবে আমার তো একজন সংসদ সদস্য হিসেবে আমি এলাকা গোছাচ্ছি, আমার রাজনীতি আছে, খুব স্বাভাবিকভাবে আমি চিন্তা করব যে কোনটা ভালো কোনটা খারাপ সবার সাথেই আমার সেই সম্পর্কটা থাকবে। এবং সেভাবেই কিন্তু গণতন্ত্রের কথা যখন বলি আমরা রাজনীতিতে, তাদের সাথে জনগণের সাথেই কিন্তু মিলেমিশে থাকলেই কিন্তু জনগণের ভালোবাসা পাওয়া যায়, এবং আগামীতে আবার যখন নির্বাচন আসবে বা যে কোনো সময় তাদের জনগণের ভোট পাবেন। সুতরাং এখানে আমি মনে করি সংসদ সদস্যরা যে কাজটা করছে বা যেটা এটাই তাদের ওই আইন ছাড়াও এটাও তাদের একটা কাজ। আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো যে আমি যেটা জনাব গোলাম মাওলা রনির কাছ থেকে জেনেছিলাম যে নির্বাচন কমিশনের একটা আইনশৃঙ্খলা বৈঠকে স্থানীয় পুলিশ এবং প্রশাসন তারা বলেছে তাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের প্রভাবমুক্ত একটা নির্বাচন করা। এটাকে পারবে নির্বাচন কমিশন? অবশ্যই পারবে, কারণ জানেন গত সংসদ নির্বাচন যখন হয়েছে তখন কিন্তু আমি আমার এলাকায় সংসদ নির্বাচন যখন করেছি আমি কিন্তু সংসদ সদস্য ছিলাম, কিন্তু যেভাবে নির্বাচনটা হয়েছে আমার মনে হয় খুব কম নির্বাচন বাংলাদেশে এইভাবে হয়েছে যে প্রশাসন বা কোনো জায়গা থেকে কোনো সমর্থন দূরের কথা, আমি প্রভাব বিস্তার দূরের কথা, সমর্থন কোনো কিছু পাইনি, এক জনগণের সাথে সারাক্ষণ লেগে থেকে জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে এসেছি। সুতরাং এই জায়গায় আমি মনে করি আপনি ব্যতিক্রম ধরে নিলেন, কিন্তু সারা বাংলাদেশে তো ব্যাপারটা যেটা সংসদ নির্বাচনের কথা বলছি আমি। আর এখন যেটা আমাদের উপজেলা নির্বাচন, এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই, কেন এটা হচ্ছে এখানে কোনো আপনার প্রতীক দেওয়া হয়নি, এবং সরকার চাচ্ছে, আওয়ামী লীগ চাচ্ছে যে যাতে একটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে জনগণ তার ভোটটা দিতে পারে এবং কোনো প্রভাব যাতে বিস্তার না হয়, সেজন্যই সে তার নেতাকর্মী এবং এমপি বা মন্ত্রীদেরকে বলছে যাতে তারা তাদের কোনো স্বজনদেরকে সেখানে না দেয়। এটার একটাই হচ্ছে যে তার দল ভালো চায়, দল চায় যে রাজনৈতিক ধারাটা আরও সুন্দর, গণতান্ত্রিক প্রক্রিয়াটা আরও সুন্দরভাবে যাতে শক্তিশালী হয়, সেই জন্যই কিন্তু এই প্রচেষ্টার মধ্যে কোনো মানে এটাতে বোঝা যায় যে দল বা আওয়ামী লীগ চাচ্ছে যে সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ সব জায়গায় থাকুক, এবং আমার মনে হয় না যে এইটার সাথে দিয়ে এই প্রভাব বিস্তার করা বা কোনো কিছু আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচন কমিশন তারা এই নির্বাচনের সময়কালীন আমার ধারণা যে তারা তাদের যেই কাজ করবে সেইখানে রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো ভূমিকা থাকার বা প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই। আপনাকে ধন্যবাদ। গোলাম মাওলা, 30 সেকেন্ডের সময়, আমার এটা জাস্ট মানে সময় শেষ প্রায়, তবু বিএনপি কতদিন এই নির্বাচনী প্রক্রিয়ার যে চলছে এটার বাইরে কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন।